আজকে আমরা ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞানের 11 নম্বর স্কুলটা, সেটা হলো কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এটা সম্পূর্ণ সলভ করব ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের পোর্শন। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে এবং যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমরা কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। চলে আসছি আজকের প্রথম প্রশ্ন। কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, যেটা 202 থেকে শুরু হচ্ছে, 203-এ জীবনবিজ্ঞানের পোর্শনটা আছে। 202 পেজ থেকে 203 পেজের মধ্যে কোশ্চেনগুলো আছে। দেখা যাক, প্রথম প্রশ্ন হলো, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে। বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে। তাহলে মনে রাখতে হবে এটা অপশান বি হবে, সেটা হ্রাস পায়। তারপরে অক্সিজেন প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড আর ইউরিয়েজ। এটা ব্যবহার করা হয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অর্থাৎ MnO2। অপশান এ হলো MnO2 বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। 3 নম্বরটা, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন, অ্যানায়ন, অ্যানায়ন ক্যাটায়ন। দু রকমই করতে পারে, সেটাও অর্থাৎ অপশান সি হবে ক্যাটায়ন অ্যানায়ন। তারপরের প্রশ্ন হলো, অ্যাসিটিক অ্যাসিড এটা তীব্র তড়িৎ বিশ্লেষক, মৃদু তড়িৎ বিশ্লেষক, তড়িৎ বিশ্লেষক নয়। তাহলে অ্যাসিটিক অ্যাসিড হলো মৃদু তড়িৎ বিশ্লেষক, কারণ এটা জলীয় দ্রবণে অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করতে পারে, সেজন্য এটাকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ। 5 নম্বর প্রশ্ন আছে, কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটা যে আয়ন গঠন করে, অপশান এ হলো ধনাত্মক, অপশান বি হলো ঋণাত্মক, অপশান সি হলো নিস্তড়িত। ইলেকট্রন চলে যাচ্ছে মানে ধনাত্মক হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই অপশান এ হবে ধনাত্মক। তারপরে চলে আসছি 2-1-টা, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? এটা অবশ্যই মনে রাখবে তোমরা, বিকিরণ পদ্ধতিতে। তাহলে বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, বিকিরণ পদ্ধতিতে। 2 নম্বর হলো ইলেকট্রোপ্লেটিং কি? ইলেকট্রোপ্লেটিং কিন্তু আমরা, অর্থাৎ ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, এই উত্তরটা আমরা বাঁটরা MSPC হাই স্কুল 4-4টা করেছিলাম। তোমরা অবশ্যই বাঁটরা MSPC হাই স্কুলের 4-4 উত্তরটা দেখে নেবে এবং ভিডিওটা পুরোটা দেখেও নিতেও পারো। অবশ্যই দেখবে তোমাদের প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে প্রত্যেকটা স্কুল দেওয়া আছে, স্কুল ধরে ধরে সাজিয়ে পুরো করা আছে। তোমরা সেখান থেকে অবশ্যই এই স্কুলটা ভালো করে দেখে নেবে, উত্তরটা করা আছে। তারপরে 3-টা, গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে এটা মুক্ত হয়, সেটা হলো Na, সোডিয়াম। তাহলে Na ধাতুটা ক্যাথোডে মুক্ত হয়। তারপরে 4-টা হলো, বরফ গলনের লিনতাপ কত? বরফ গলনের লিনতাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে 80 ক্যালোরি পার গ্রাম হলো বরফ গলনের লিনতাপ। এরপরে আমরা চলে আসছি 3-1-টা, একটি টেস্ট টিউবে জলযুক্ত কিউপিক নাইট্রেট নীল গ্লাস নিয়ে নেওয়া হলো। টেস্ট টিউবটিকে উত্তপ্ত করা হলো, কি ঘটবে?
দেখো সুন্দর করে উত্তরটা করা আছে, তোমরা এরকমভাবে পরীক্ষায় লিখবে। একটি টেস্ট টিউবে জলপূর্ণ কিউপ্রিক নাইট্রেটকে একটি টেস্ট টিউবে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের নীল বর্ণের কেলাস রেখে টেস্ট টিউবকে উত্তপ্ত করলে কালো বর্ণের কপার অক্সাইড এবং বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে দেখো বিক্রিয়াটা লেখা আছে, তাহলে এটা হলো কিউপ্রিক নাইট্রেট 2CuNO3 এটাকে তাপ দেওয়া হচ্ছে, তাপ দিলে কি পাওয়া যাচ্ছে সেটা হলো CuO মানে কপার অক্সাইড। তাহলে এর বর্ণ কেমন? এর বর্ণ অবশ্যই কালো বর্ণের হয়। আর NO2 বর্ণ হলো, এটা আমরা বাদামি বর্ণের বলবো, তার সঙ্গে অক্সিজেন উৎপন্ন হয়। অর্থাৎ কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে আমরা কি পাবো? কালো বর্ণের কপার অক্সাইড পাবো এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবো এবং অক্সিজেন পাবো। এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণটা আমরা বাদামি বর্ণ উল্লেখ করব। তারপরে আমরা চলে আসছি এই বিক্রিয়াগুলো, বলা হচ্ছে কোনটা জারণ কোনটা বিজারণ হয়েছে বলতে বলছে। দেখো এখানে N2 + 3H2 = 2NH3, তাহলে এখানে দেখা যাচ্ছে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ZNO + C ZNO + C = Zn + CO, তাহলে ZNO অক্সিজেন ত্যাগ করে Zn তৈরি করেছে, তাহলে বিজারণ ঘটেছে। C অক্সিজেন গ্রহণ করে CO তৈরি করেছে, তাহলে জারণ ঘটেছে। তাহলে জিঙ্ক অক্সাইড থেকে যখন জিঙ্ক তৈরি হয়েছে তখন এটা বিজারণ। কার্বন থেকে যখন কার্বন মনোক্সাইড তৈরি করেছে তখন হয়েছে জারণ। পরেরটা চলে আসছি, সেটা হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম জল 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম জল 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছাতে কত পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে? জলের আপেক্ষিক তাপ CGS এ দেওয়া আছে 1 ক্যালোরি g⁻⁻1 ডিগ্রি সেন্টিগ্রেড (⁻1). দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অঙ্ক অনেকবার হয়েছে, তবুও তোমাদের সুবিধার্থে অঙ্কটা পুরো সলভ করে দিয়েছি, ভালো করে দেখো। জলের ভর দেয়া আছে 50 গ্রাম, জলের আপেক্ষিক তাপ CGS এ তোমরা মনে রাখবে এটা 1 ক্যালোরি g⁻⁻1 ডিগ্রি সেন্টিগ্রেড (⁻1). তাপমাত্রা বৃদ্ধি ছিল 20, হলো 60, তাহলে 60 - 20 হবে। তাপমাত্রা বৃদ্ধি আগে ছিল 20 এবং তারপরে হলো 60, তাহলে 60 - 20, তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। আমরা জানি যে Q = mST, তাহলে m এর মান আমরা 50 বলবো, S এর মান 1 বলবো, T এর মান 40 বলবো। তাহলে এখানে দেখা যাচ্ছে Q এর মান কত পাওয়া গেল? 2000 পাওয়া গেল। তাহলে আমরা লিখব 2000 ক্যালোরি তাপ গ্রহণ করতে হবে। কত তাপ গ্রহণ করতে হবে? এখানে বর্জনের ব্যাপার নেই, 2000 ক্যালোরি তাপ গ্রহণ করবে। এরপরে আমরা চলে আসছি, সেটা হলো বর্জ্যপাতের সময় ঘরের দেয়াল, ধাতু নির্মিত কাঠামো বা রেলিং স্পর্শ করা বিপজ্জনক কেন? দেখো উত্তরটা সুন্দর করে লেখা আছে, পরীক্ষায় এরকমভাবে যদি উত্তর করো তাহলে তোমরা ফুল মার্কস পাবে। আমরা প্রত্যেকটা ভিডিও প্লেলিস্টে দিয়েছি, পুরো সিরিয়াল মেনটেন করে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওগুলো দেখবে, খাতায় একাধিকবার প্র্যাকটিস করবে। আশা করি তোমরা পরীক্ষায় অত্যন্ত ভালো মার্কস পাবে এবং প্রত্যেকটা উত্তর ব্যাখ্যা করা আছে এবং তোমরা এখান থেকে অত্যন্ত ভালো জ্ঞান অর্জন করতে পারবে। দেখা যাক, প্রশ্নে চলে আসছি। তাহলে বর্জ্যপাতের সময় ঘরের দেয়াল, ধাতু নির্মিত কাঠামো, বর্জ্যপাতের সময় ঘরের দেয়াল, ধাতু নির্মিত কাঠামো বা রেলিং স্পর্শ করা উচিত নয় কেন বা বিপজ্জনক কেন? মনে রাখতে হবে বর্জ্যপাতের সময়কাল অত্যন্ত ক্ষণস্থায়ী, মানে খুব অল্প সময়ের মধ্যে বর্জ্যপাত ঘটে, কিন্তু এই সময় বিপুল পরিমাণ তড়িৎ
কিন্তু প্রবাহিত হয়। এই বিশাল তড়িৎ বর্জ্যাহত বাড়ির দেয়াল, ধাতু নির্মিত কাঠামো, রেলিং ইত্যাদির মাধ্যমে মাটিতে যায়। তাহলে এগুলো স্পর্শ করলে তাহলে সে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে বজ্রপাতের সময়কাল অত্যন্ত ক্ষণস্থায়ী। এই সময় বিপুল পরিমাণ তড়িৎ কিন্তু প্রবাহিত হয়। এই বিশাল তড়িৎ বজ্রাহত বাড়ির দেয়াল, ধাতু নির্মিত কাঠামো, রেলিং ইত্যাদি মাধ্যম দ্বারা মাটিতে চলে যায়। ফলে কি হচ্ছে, ওগুলো স্পর্শ করলে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকে। শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ালে চিরুনিতে কোন ধরনের আধান জমা হয় এবং ওই চিরুনিতে ছোট ছোট কাগজের টুকরো ধরলে আকৃষ্ট হয়, এই ঘটনাকে কি বলবো? তাহলে প্রথম পার্টটার উত্তর হবে, তাহলে মনে রাখতে হবে চিরুনিতে ঋণাত্মক আধান জমা হবে। কি প্রথম পার্টের উত্তর হলো চিরুনিতে ঋণাত্মক আধান অর্থাৎ মাইনাস আধান জমা হবে, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় তড়িতাবেশ। তাহলে শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো কাগজ আঁচড়ালে চিরুনিতে ঋণাত্মক আধান সৃষ্টি হবে, আর এই চিরুনিকে ছোট ছোট কাগজের টুকরোর কাছে ধরলে দেখা যায় আকৃষ্ট হচ্ছে। এই ঘটনাকে আমরা বলবো তড়িৎ আবেশ বলবো। আমরা 203 পেজ, এটা আমরা জীবনবিজ্ঞান পোর্শনটা সলভ করব। দেখা যাক কিভাবে সলভ করা যায়। দেখো, জলবাহিত রোগটি হলো ম্যালেরিয়া, প্লেগ, ডেঙ্গি, কলেরা। জলবাহিত রোগ এখানে মনে রাখতে হবে, তোমরা কলেরা কিন্তু জলবাহিত রোগ। তাহলে জলবাহিত রোগ কী হবে? কলেরা। ডেঙ্গি রোগের জীবাণু হলো বেলেমাছি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ফ্ল্যাভিভাইরাস, কোনোটিই নয়। তাহলে এটা মনে রাখতে হবে, বা তো এর আগেও হয়েছিল, সেটা হলো ফ্ল্যাভিভাইরাস। গমের মরিচা ও আলু ধসা রোগ সৃষ্টিকারী, সেটা কে করে? গমের মরিচা ও আলু ধসা রোগ সৃষ্টি করে ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, আর্দ্রপানি। এটা অবশ্যই ছত্রাক করে, মনে রাখতে হবে ছত্রাক। তারপরে আমরা মিশ্র চাষে থাকে না। মিশ্র চাষে কি থাকে না? রুই মাছ, ইলিশ, কাতলা, মৃগেল। তাহলে মিশ্র চাষে থাকে না রুই মাছ, ইলিশ, কাতলা, মৃগেল। বি হবে ইলিশ। তাহলে মিশ্র চাষে থাকে না, রুই মাছ থাকে, কাতলা থাকে, মৃগেল থাকে, কিন্তু ইলিশ মাছ থাকে না। এরপরে দেখো এখানে স্তম্ভটা মেলাতে বলছে, সেটা আমরা গ্রাস কাপ, বাটা পুঁটি, ব্যাটারি খাঁচা, আঁতুর পুকুর, এখানে স্তম্ভে বিভিন্ন আছে। মুরগির পালন পদ্ধতি, মাছ চাষ, মাইনর কার্ভ, এক্সোটিক কার্ভ, মেজর কার্ভ আছে। তাহলে এখানটা আমরা যদি সাজালে দেখো গ্রাস কার্ভের সঙ্গে যেটা হবে সেটা হলো এক্সোটিক কার্ভ। বাটা পুঁটি, এটা হবে মাইনর কার্ভ হবে। তারপরে ব্যাটারি খাঁচা এটা মুরগি পালন পদ্ধতি। তারপরে আঁতুর পুকুর আমরা লিখব, সেটা মাছ চাষ লিখব। তাহলে উত্তরটা তোমরা সবাই এরকমভাবে করবে, দেখে নাও। তাহলে গ্রাস কার্ভ সেটা হলো এক্সোটিক কার্ভ, বাটা পুঁটি সেটা হলো মাইনর কার্ভ, ব্যাটারি খাঁচা সেটা হলো মুরগি পালন পদ্ধতি, আর আঁতুর পুকুর এটা হলো মাছ চাষ। ঠিক এইরকমভাবে পরীক্ষায় তোমরা করবে, ঠিক আছে? তাহলে দেখবে ফুল মার্কস তোমরা পেতে সক্ষম হবে। এরপরে তিনেরটা হলো রানী মৌমাছির কাজ কি? রানী মৌমাছির কাজ অবশ্যই আমরা আগের ক্লাসে করেছি, সেটা হলো ডিম পাড়া। মানে এটা আমরা রানী মৌমাছির কাজ হলো ডিম পাড়া। আর গাছ থেকে চা পাতা কী অবস্থায় তোলা হয়? প্রশ্নের উত্তরটা হলো রানী মৌমাছির কাজ হলো ডিম পাড়া। আর যখন গাছ থেকে চা পাতা তোলা হয়, একটা কুঁড়ি, দুটো বা তিনটে পাতা একত্রে তুলতে হয়। একটা কুঁড়ি তুলতে হয়, দুটো বা তিনটে পাতা একসঙ্গে তুলতে হয় চা গাছ থেকে। তাহলে আজকে আমরা কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল
এটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। প্লেলিস্টে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সব দেখবে। এখন তোমাদের গ্রীষ্মের ছুটি চলছে, তাই অনেক সময় পাবে। ভালো করে এখন কিন্তু প্র্যাকটিস করে নাও। প্রত্যেকটা পেজ সুন্দর করে ব্যাখ্যা করা আছে। এবং তোমাদের যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে তোমরা ভালো করে ছুটি কাটাও, এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি।